অর্থাৎ মূল্যবোধের শিক্ষা। মূল্যবোধ বিষয়ক অনেক কথা এখানে আজকে আমাদের ছাত্রীরা যেভাবে উপস্থাপনা করেছে খুবই ভালো হয়েছে। এটা আমাদের মনে রাখার মতো। আজকের এই অনুষ্ঠানে যিনি মধ্যমণি, যিনি সমস্ত কিছু আয়োজন করেছেন, তোমরা জানো তাকে, তার নাম, যিনি মহারাজ আছেন ওনার নাম জানো? আচ্ছা, স্বামী একরূপানন্দজি, নামটা জেনে রাখবে। এই যে এতগুলি স্কুলের সঙ্গে যোগাযোগ স্বামী একরূপানন্দজি করছেন, ওনার সঙ্গে কয়েকজন হেডমাস্টার মশাই, হেডমিস্ট্রেস আছেন, তারা সাহায্য করছেন। 25টার বেশি স্কুলে, 28টা, 25টা বলে, হ্যাঁ যাই হোক, মানে প্রায় 30-এর নিচে, 25 থেকে 28টার মধ্যে আমাদের তোমাদের মতো অনেক স্কুলে এই ধরনের ভ্যালু বেসড মূল্যবোধের শিক্ষা অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। আমি প্রথমে একটু মন্ত্র বলি, যে মন্ত্রটি আমি রামকৃষ্ণ মিশনে পড়তাম, বেলুর মঠে, বেলুর রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির। সেখানে প্রতিদিন অনার্স ক্লাস শুরুর আগে আমরা মন্ত্র বলতাম। সেটি হচ্ছে, তোমরাও শুনে রাখো, তোমাদের কাজে লাগবে। ওম সহনা ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বী নাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। এর মানে জানো? বলে দিচ্ছি। এর মানে হচ্ছে, আমরা অর্থাৎ শিক্ষক এবং ছাত্র বা ছাত্রী তারা একসঙ্গেই পড়াশোনা করেন এবং বিদ্যার যে সুফল তারা একসঙ্গেই লাভ করেন, একসঙ্গে খাদ্যাভ্যাস করেন এবং কেউ কাউকে বিদ্বেষ করেন না, এবং সকলের পুষ্টি লাভ হোক, সকলের তেজস্বী হোক, এইটাই উভয়ের স্বার্থ আমরা দেখি। ছাত্র, ছাত্রী এবং আচার্য সহনা ভবতু, একসঙ্গে আমরা কথা বলি, সহনৌ ভুনক্তু, একসঙ্গে আমরা খাওয়া দাওয়া করি এবং কি করি, কেউ কাউকে বিদ্বেষ করি না। কাজেই এই মূল্যবোধ শিক্ষা, আর একটুক্ষণ বসো, তোমাদের মহারাজ বলবেন, তার কথা শুনতে হবে। স্বামীজি, স্বামী একরূপানন্দজি, তিনি এই প্রোগ্রাম সমস্ত নিয়ন্ত্রণ করছেন। তোমরা যদি ভালো এখানে ব্যবহার করো, মন দিয়ে শোনো, এগুলো রেকর্ড হয়ে যাবে, এখানে সব ছবি তোলা হচ্ছে। সুতরাং যদি এখানে ভালো রেজাল্ট হয়, ভালো, এতক্ষণ পর্যন্ত ভালো হচ্ছে, এই বিদ্যালয়ের যিনি প্রধান শিক্ষিকা তিনিও অক্লান্ত পরিশ্রম করছেন এবং এই বিদ্যালয়ে যিনি সঞ্চালনা করছেন তিনিও সুন্দরভাবে এই প্রোগ্রামগুলো, যেভাবে আজকে অনুষ্ঠান সূচি তিনি তৈরি করছেন, সঞ্চালনা খুবই ভালো হচ্ছে এবং শিক্ষিকারা আছেন। আর তোমরা আছো, তোমরা ছাড়া তো এই অনুষ্ঠান হবে না। সুতরাং তোমরা, আমি জানি কষ্ট হচ্ছে, প্রথমেই বলেছি তোমাদের কষ্ট হচ্ছে, আমাদেরও কষ্ট হচ্ছে। দৈব, এইটাই তো সহ্য পরীক্ষা। এখানে ভ্যালু বেসড এডুকেশনের এইটা হচ্ছে একটা পরীক্ষা হয়ে যাচ্ছে। স্বামীজি কত বছর জীবিত ছিলেন জানো? কত সালে জন্মগ্রহণ করেছিলেন? স্বামী বিবেকানন্দ, একজন বলো, বলো একজন, তুমি বলো, তুমি। হ্যাঁ, বাহ, সুন্দর। পিতার নাম কি? মায়ের নাম ভুবনেশ্বরী দেবী। বাহ, গুড, খুব সুন্দর বলেছ, ক্লাস পড়েছ। আচ্ছা, সবার স্বামীজি কতজন পড়েছ? হাত তুলো, সবার স্বামীজি। সবার স্বামীজি বইটি কতজন পড়েছ? অনেক গল্প আছে তাতে, আমি বলবো দু একটা। আমাকে 20 মিনিট সময় আমার টাইম, তাহলে শেষ হয়ে যাবে। পড়েছ? অনেকে পড়েনি, পড়ে নেবে, খুব ভালো, তাদের শক্তি পাবে। আচ্ছা, আরেক বছর, হাত তোলো। আচ্ছা, স্বামীজি জীবিত ছিলেন কত বছর? বলো বলো বলো, ইয়েস বলো, ধরো, মনে
39 বছর 5 মাস 24 দিন, ঠিক আছে 39 বছর বলেছে, এটাও যথেষ্ট, 39 বছর বলেছে, 39 বছর, গুড করেছো তুমি। আচ্ছা, এই স্বামীজি ধনী পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, পিতা কি ছিলেন বলো, তুমি বলো। আইনজীবী, অ্যাটর্নি, বিখ্যাত অ্যাটর্নি কলকাতা হাইকোর্টে। বসো। তাহলে এইরকম একটা ধনী পরিবারে জন্মগ্রহণ করার পরেও তিনি বিএ পাস করার পরে তার জিজ্ঞাসা ছিল ঈশ্বর ঈশ্বর আছেন কি নেই। এই ঈশ্বর আছেন কি নেই এইটি জানার জন্য তিনি কোথায় গিয়েছিলেন, কার কাছে গিয়েছিলেন, কোথায় গিয়েছিলেন, কার কাছে গিয়েছিলেন তুমি বলো। শ্রীরামকৃষ্ণ দেবের কাছে। বসো, আমি আর প্রশ্ন করবো না, আমার সময় চলে যাচ্ছে। এখন কথা হচ্ছে, ভালো বলছো, পড়েছো। এখন এই স্বামীজি তার জিজ্ঞাসা ছিল ঈশ্বর আছেন কি নেই। শ্রীরামকৃষ্ণ উত্তর দিয়েছিলেন, তিনি শুধু আছেন নয়, আমি তার সঙ্গে কথা বলি। যেমন তোমার সঙ্গে কথা, আগে অনেক ঘটনা হয়েছে, সন্দেশ খাইয়েছেন, সেসব ঘটনা বলতে গেলে অনেক সময় লাগবে। তাকে জড়িয়ে ধরেছিলেন, তুমি এতদিন কোথায় ছিলে। তিনি সপ্তঋষির এক ঋষি, সপ্তঋষির এক ঋষি, নররূপী নারায়ণ। সুতরাং তিনি দেশে নন, তিনি আমাদের এখানে ধরাধামে এসেছিলেন। ঠাকুর এবং স্বামীজি এবং মা শারদা, এরা তিনে এক, একে তিন, একজনকে বাদ দিয়ে আরেকজনের কথা ভাবা যায় না। ঠাকুর আসার সঙ্গে সঙ্গে মা শারদা এসেছেন লীলা সঙ্গিনী হিসাবে, তেমনি আবার ঠাকুর এবং মা আসার পরে স্বামীজি এসেছিলেন তাদের বাণীকে প্রচার করার জন্য। স্বামীজি ঠাকুরের কাছে যা শিক্ষা তিনি চেয়েছিলেন, যে সংসারের দুঃখ কষ্ট দারিদ্র অভাব অনটন মামলা মোকদ্দমা, দিদিমণি বলছিলেন হেডমিস্ট্রেস যে ওনার মাইক লাগে না, আপনার মাইক লাগে না, সুতরাং আমার কথাটা একটু জোরে হয়ে যায়। সুতরাং আজকে তোমাদের কষ্টের মধ্যে এটুকু বলছি যে তিনি কি চেয়েছিলেন, যে আমার সংসারের এত দুঃখ কষ্ট দারিদ্র অভাব অনটন মামলা মোকদ্দমা শরীকি বিবাদ, শরীকি বিবাদ যেন পাড়ায় পাড়ায় যে গণ্ডগোল, সীমা নিয়ে গণ্ডগোল, ঘরবাড়ি নিয়ে গণ্ডগোল, নানা পয়সা নিয়ে গণ্ডগোল হয়, তার জন্য মামলা হয়, জর্জরিত হচ্ছেন, বাবা মারা গেছেন, কলকাতার রাস্তা হন্যে হয়ে ঘুরছে চাকরির জন্য, একটা চাকরি পানি খালি পায়ে, কলকাতার রাস্তা পিচগোলা রাস্তা, পা ফসকা হয়ে যাচ্ছে, তাতেও ঘুরছেন, না খেয়ে মাকে এসে বলতেন আমি খেয়েছি, সংসারে এত অনটন। ঠাকুরের কাছে গিয়ে চাইছেন যে আপনি যখন ঈশ্বরের সঙ্গে কথা বলেন, তুমি বলছো, ঠাকুর বলছে আমি কি রে, আমি তার সঙ্গে তোমার সঙ্গে যেমন কথা বলছি তার সঙ্গে কথা বলি, তার সঙ্গে মানে মা ভবতারিণী। দক্ষিণেশ্বর কলের কাছে হাত তুলো, দেখেছ মা ভবতারিণী, সেই মা ভবতারিণীর কাছে ঠাকুর যে ঘরে বসে সাধনা করেছিলেন এবং যে বৃক্ষের তলায় সাধনা করেছিলেন, সেই বৃক্ষকে কি বলে, সেই জায়গাটাকে কি বলে, পঞ্চবটী। পঞ্চবটী করে তিনি সাধনা করেছিলেন। আর যে গৃহে ঠাকুর সাধনা করেছিলেন সেখানে নরেন্দ্রনাথ গিয়েছিলেন, পরপর 3 বার গিয়ে ঠাকুর তাকে পরীক্ষা নিয়েছেন। স্পর্শ করা মাত্রই ঠাকুর তাকে তিনি জ্ঞান হারিয়ে ফেললেন, দেখলেন সমস্ত ঘরটা যেন ঘুরছে, দরজা জানালা ঘুরছে, সমস্ত মানুষজন ঘুরছে। তিনি বলছে এ কি করলেন, আমার ঠাকুরকে বলছে আমার মা আছে, ভাই আছে, আমার সব আত্মীয় স্বজন আছে, বন্ধু বান্ধব আছে, এইসব যখন কান্নাকাটি, তখন আবার স্পর্শ করলেন, স্পর্শ করে আজকে পরে হবে। তিনি আবার জ্ঞান ফিরে এলেন। ওখানে মন্দিরে গিয়ে কিন্তু চাইতে পরে একদিন গিয়েছেন, আপনি সব যখন পারেন, বিছানার তলায় টাকা রেখে পরীক্ষা করেছিলেন, দেখি আপনি তো বলছেন যে আপনি মুদ্রা স্পর্শ করতে পারেন না, তার পরীক্ষা তিনি রেখে চলে গেলেন গঙ্গার দিকে। তিনি হাত পা কাঁপছে, হাত পা যন্ত্রণা হচ্ছে, নিচে বিছানা তুলে দেখা গেল যে একটি টাকা রেখে গেছেন পরীক্ষা করার জন্য। তিনি স্বয়ং অবতার। তাহলে বলে তুমি যাও, তোমার সংসারে যখন অভাব অনটন, তুমি গিয়ে টাকা যাও ঠাকুরের কাছে, মা ভবতারিণীর কাছে চাইতে পারেনি। কি চেয়েছিলেন, মা
তোমাদের আর জিজ্ঞাসা করবো না, সময় চলে যাবে। মা আমায় জ্ঞান দাও, আমায় বিবেক দাও, আমায় বৈরাগ্য দাও, আমায় শুদ্ধা ভক্তি দাও। একবার না, ফিরে এলেন, 3 বার গেছিলেন। কোনোবারে আর বলতেন টাকা দাও, চাকরি দাও, মামলায় জয়ী করে বলতে পারেননি। ঠাকুর তখন বললেন তোমাকে আর চাইতে হবে না, আমি তোমার মোটা ভাত কাপড়ে দায়িত্ব নিচ্ছি। তারপর থেকে বলছে তুমি শিব জ্ঞানে জীবসে না। তিনি বলেছিলেন নরেন্দ্রনাথ আমি সুখদেবের মতো ধ্যান করে নির্বিকল্প সমাধি হতে চাই। ঠাকুর বলছে ছি ছি, তুই এত স্বার্থপর। আমি ভেবেছিলাম তুই একটি বটবৃক্ষ হবি, তোর ছায়ায় কত মানুষ আশ্রয় নেবে, না তুই কিনা নিজের মুক্তি চাচ্ছিস। না, এটা আমি তুই হও একটা মানুষের সেবা আত্মনিয়োগ কর। সংক্ষেপে বলে দিচ্ছি যে শিব জ্ঞানে জীব সেবা কর, সেই আদর্শ। তার বিখ্যাত বাণী হচ্ছে ব্রহ্ম হতে কীট পরমাণু, সর্বভূতে সেই প্রেমময়, মন প্রাণ শরীর অর্পণ কর সফে এসবার পায়। এই বাণীটি তোমাদের ভাব সম্প্রসারণ আসে পরীক্ষায়, পরের লাইনটা পরীক্ষায় দেখবে, মাধ্যমিক পরীক্ষায় এটা ভাব সম্প্রসারণ এসেছে কি, জীবে প্রেম করে যেই জন সেই জন বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কথা খুঁজিছে ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে। জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, এই লাইনটা দিয়ে একটা ভাব সম্প্রসারণ আছে। সুতরাং সেবা কাজের যে ত্যাগ এবং সেবার আদর্শ তিনি কোথা থেকে শিখেছিলেন? ঠাকুর রামকৃষ্ণ। আমি আরো সংক্ষেপে বলে দিচ্ছি, ছোটবেলা থেকে তার এই সেবার কাজটা মানুষের জন্য তার প্রাণকান্ত। একটি ছোট ঘটনা বলি। ক্লাসে, এবং তিনি সত্যের পূজারী ছিলেন, ক্লাসে নরেন্দ্রনাথ, তোমরা জানো গল্পটা তো, গল্প করছিলেন, এটা বল জানো সবাই। তাতে মাস্টারমশাই সবাইকে দাঁড় করিয়ে দিয়েছেন। নরেন্দ্রনাথকে বসতে, নরেন্দ্রনাথ সঠিক উত্তর বলেছিলেন, নরেন্দ্রনাথকে বসতে বলেছিলেন। নরেন্দ্রনাথ এমন সত্যের পূজারী ছিলেন, তিনি বললেন না, যদি দাঁড়াতে হয় আমাকেই দাঁড়াতে হবে, আমি গল্প পড়েছিলাম বলে ওরা কথা বলছিল, ওদের দোষ নেই। প্রথম থেকেই এরকম। তারপর আরেকটি ঘটনা তোমরা জানো, ওই সবার স্বামীজিতে আছে। সেখানে আছে কি না, ভূগোলের ক্লাসে নরেন্দ্রনাথ পরবর্তীকালে তার নাম হয়েছিল স্বামী বিবেকানন্দ, আর কোনো কোনো জায়গায় বিবিদিশানন্দ, সচ্চিদানন্দ, বিভিন্ন নামে তাকে ডাকা হচ্ছে। সেই ভূগোলের ক্লাসে সঠিক উত্তর দিয়েছিলেন নরেন্দ্রনাথ। মাস্টারমশাই বলছেন না, তুমি ঠিক উত্তর দিচ্ছ না, ভুল উত্তর দিচ্ছ। যতবার বলছে তুমি আমি ঠিক উত্তর দিচ্ছি, মাস্টারমশাই ততই প্রহার করছে। কেঁদে কেঁদে মায়ের কাছে এসে, মা ভুবনেশ্বরী দেবীর কাছে, মা আমি তো সঠিক উত্তর দিয়েছিলাম, মাস্টারমশাই তবু আমাকে প্রহার করছে। তখন ভুবনেশ্বরী তাকে বলেছিলেন, দেবী যে বাচ্চা তুমি দুঃখ পেও না, কষ্ট পেও না, মাস্টারমশাই একদিন ভুল বুঝতে পেরে তোমাকে কাছে টেনে দিবে, যে না আমি সেদিন ভুল করেছিলাম। তিনি সত্যের পূজারী ছিলেন। তিনি বলেছিলেন সঞ্চালিকা, যে তিনি বলেছিলেন বিখ্যাত বাণী, সত্যের জন্য সব কিছু ত্যাগ করা যায়, কিন্তু বাহ সুন্দর, কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায়। রামচন্দ্র সত্য রক্ষার জন্য কত বছর বনে গিয়েছিলেন? 14 বছর। ভেরি গুড, 14 বছর গিয়েছিলেন। পিতা বলেছিলেন দশরথ, দেখো এই বসেছে, বর চেয়ে বসেছে, একবারে ভরতকে রাজা করতে হবে, আরেকবারে পরে রামচন্দ্রকে 14 বছর বনে যেতে। রামায়ণটা ভালো পড়েছে, বোঝা যাচ্ছে। সুতরাং সেই সত্য রক্ষার জন্য রাম লক্ষ্মণ সীতা বনে কাটিয়েছিলেন। অনেক কাহিনী রামায়ণ আছে, রাবণের দ্বারা কত এই হচ্ছে সীতা হরণ ইত্যাদি, সীতার পাতাল কবে, অগ্নি পরীক্ষা, কত কি আছে সে তোমরা সবাই জানো। তাই সত্য হচ্ছে কলির তপস্যা। রামকৃষ্ণদেব বলছেন সত্যই কলির তপস্যা। যে সত্যকে ধরে আছে, আঁট করে রাখছে, ভগবান তার মঙ্গল করবে। বাণী হচ্ছে কোলে বসে থাকে, আঁট করে থাকে, ভগবান তার কোলে বসে থাকে। মঙ্গল তো করবেনি, কোলে বসে থাকলে সমস্ত কিছু দুঃখ কষ্ট অভাব অনটন বিপদ আপদ, আমি যখন তোমরা যখন দুঃখ পাও কষ্ট পাও কাকে ডাকো? ভগবানকে ডাকো। আচ্ছা আর বেশি প্লে করবো না, সময় প্রায় হয়ে এলো। তাহলে আরো গল্প অনেক আছে। একটি ছাত্র পরীক্ষা ফি জমা দিতে পারেনি, তার নাম হরিদাস। তখন বড়বাবুর কাছে গিয়েছে যে আমার ফিটা মুকুব করে দিন, আমি পরীক্ষা করি। না না হবে না, ওইটা নরেন্দ্রনাথকে এসে বলেছে ছাত্রটি হরিদাস। বড়বাবুর নাম হচ্ছে কি রাজকুমার।
রাজকুমার বাবু হেড ক্লার্ক বলছেন না আমি পারবো না, তোমার পরীক্ষা দিতে দেওয়া হবে না, তোমার পরীক্ষা ফি অনেক বাকি আছে, পরীক্ষার ফি আছে, এগুলো না দিলে তোমাদের পরীক্ষা করতে দেওয়া হবে। তখন যেই মাত্র শুনলেন নরেন্দ্রনাথ তাকে পরীক্ষা বুঝতে দেওয়া হবে না, তখন তিনি সেই দিনই সঙ্গে সঙ্গে বড়বাবুর কাছে গিয়েছেন। বড়বাবুর নাম কি? রাজকুমার বাবু বলছেন যাও যাও, তোমাকে অত পাকামো করতে হবে না, নিজের চরকায় তেল দাও গে। এই কথা শোনার পরে নরেন্দ্রনাথ খুব দুঃখ করে কাঁদছেন কাঁদছেন, কাঁদতে কাঁদতে সেদিন আর বাড়ি ফিরলেন না। তিনি চলে গেলেন হেদুয়া পার্ক। কলকাতা তোমরা অনেকে যাওনি, হেদুয়া পার্ক উত্তর কলকাতা, স্বামীজির বাড়ির কাছাকাছি। হেদুয়া পার্কে সারাদিন বসে রইলেন না খেয়ে না খেয়ে। সন্ধ্যার সময় হেদুয়া পার্কের কাছে একটি গলির মধ্য দিয়ে তিনি জানতেন রাজকুমার বাবু সেই গলিতে প্রবেশ করেন সন্ধ্যার সময়। কিসের জন্য? নেশা করার জন্য, গঞ্জিকা সেবনের মানে গাঁজা খেতে ঢুকছেন। সেই জন্য তিনি জানতেন যে যেই ঢুকছেন, মাথায় ঢাকা ছিল, মাথাটি খুলে তাকে বলছেন কি রাজকুমার বাবু কোথায় যাওয়া হচ্ছে? এই নরেন তুই এখানে কোথায় ছিলি? তুই কি চাস বল, আমি তোর ব্যবস্থা করে দেবো। এই কথা কলেজে কাউকে বলবি না। বলে আপনি ওই হরিদাসের ফিটা মুকুব করে দিতে হবে, ওকে পরীক্ষায় বসতে দিতে হবে। যদি আপনি ওইটি করেন তাহলে এই কথা আমি কাউকে বলবো না যে আপনি ওই রকম খারাপ জায়গায় যান। তো এটা আর কি আছে, তুমি কাল সকালে প্রথমেই চলে যাবে, আমি ওর ফি মুকুব করবো, পরীক্ষায় বসতে পারবে। এই বন্ধুক প্রীতি। তাহলে অনেক ঘটনা আছে, সাপ সাপ খেলা, হুঁকো টানা, এগুলো অনেক গল্প আছে। জাতিভেদ প্রথা তিনি বিশ্বাস করতেন না। তার বাবা অ্যাটর্নি ছিল, অনেকগুলো হুঁকো থাকতো। আমি একটা কথা তোমাদের শেষে বলি, পিতামাতাকে শ্রদ্ধা করবে। পিতৃদেব ভব, বলো পিতৃদেব ভব, মাতৃদেব ভব, আচার্য দেব ভব, দরিদ্র দেব ভব, অতিথি দেব ভব। পিতামাতাকে শ্রদ্ধা করবে। পরীক্ষা দিতে যাওয়ার আসতে এখানে পরীক্ষা দিতে এসে কাকে প্রণাম করে আসো? মা বাবাকে প্রণাম করে আসো। আর কাকে? ঠাকুরকে প্রণাম করে আসো। তো পিতা মাতাই দেব দেবী। আর বাড়িতে আর আচার্য যারা শিক্ষিকা যারা আছেন, এরা তোমাদের শিক্ষা দিচ্ছেন, হেডমিস্ট্রেস থেকে আরম্ভ করে সবাই শ্রদ্ধা করেন। শ্রদ্ধাবান, স্বামীজি বলছেন শ্রদ্ধাবান লভতে জ্ঞানম বিদ্যা দদাতি বিনয়ম। তুমি যদি শ্রদ্ধাবান হও, চরিত্রবান হও, বলবান হও, পবিত্র হও, একাই সমগ্র জগতে সমকক্ষ হইতে পারিবে। কত বড় কথা দেখো। শ্রদ্ধাবান যদি হও, বিনয়ী হও, নম্র হও, তাহলে কি হবে? চরিত্রবান হও, তেজস্বী হও। এখানে লেখা আছে দেখো, স্ট্যান্ড আপ, বি বোল্ড, বি স্ট্রং, টেক দ্য হোল রেসপন্সিবিলিটি অন ইউর শোল্ডার্স, নো দ্যাট ইউ আর দি ক্রিয়েটার অফ ইউর ওন ডেস্টিনি। সদায় দাঁড়াবে, সদায় বুঝবে, তাহলে দেখবেন একটা অফুরন্ত শক্তি, কুলকুণ্ডলী শক্তি জাগ্রত হয়ে ফোনার মতো একটা রামকৃষ্ণ মিশনের সিম্বল আছে। একটা সাপ বেষ্টনী করে এরকম করে আছেন, একটি নিচে একটি হংস আছে, আর কি আছে? একটি পদ্ম, আর কি আছে? সূর্য উঠছে, আর কুলকুণ্ডলীর সাপটি যাই এভাবে কুণ্ডলী পাকাইছে। যখন তোমার মধ্যে শক্তি জাগ্রত হবে, তোমার ইচ্ছা শক্তি প্রবল হবে। আর কি এটা কিসের দ্বারা সম্ভব হয় বলো? ধ্যানের দ্বারা। ধ্যান, ধ্যান ধ্যান খেলতে, এত ধ্যানে মগ্ন হয়েছিলেন, সাপ এসে গেছে। বুঝতে পারেন, বন্ধু বান্ধবরা পালিয়ে গেছে, কিন্তু নরেন্দ্রনাথ ধ্যান করছেন। মায়ের অবস্থা খারাপ, বিষধর সব সাপ ফোনা তুলে আছে, কি করবে? তখন শিব শিব করছে, শিবের ভক্ত, শিবকে সাধনা করে পূজা করে নরেন্দ্রনাথকে পেয়েছিলেন। তারপর সাপটা মাথা নিচু করে আস্তে আস্তে পালিয়ে। সেরকম ওই কুলকুণ্ডলী জাগ্রত হবে, তোমার মধ্যে জ্ঞান, কর্ম, যোগ, ভক্তি, এগুলো সব জাগ্রত হয়ে যাবে। ওই জ্ঞান হবে সূর্য, সূর্যের প্রতীক হচ্ছে জ্ঞানের প্রতীক, আর ভক্তি হচ্ছে ওই যে পদ্ম, আর যোগ হচ্ছে সাপ, আর হচ্ছে পরমাত্মা হচ্ছে ওই আমাদের হংস। এটা মনে মনে চিন্তা করবে যখন ধ্যান করবে। শুধু রামকৃষ্ণ দেব বা সারদা বা স্বামীজি বা তোমার যে কোনো দেব সময় হয়ে যাবে। তাহলে আমি আর বেশি অনেক কিছু বলার ছিল। তোমরা যদি যোগ অভ্যাস করো, ধ্যান করো, মনসংযোগী করো, অনেক গল্প আছে। মনসংযোগী হলে যেটা তো সাধারণ ছেলে মেয়ে পারে না,
স্বামীজি কিন্তু পরপর সেই 12টি ডিমের খোলা ফাটিয়ে দিয়েছিলেন, সেই থেকে একটা ছেলেও ফাটাতে পারেন, ভাসমান ডিমের খোলা। স্বামীজি হাসছিলেন, ছেলেগুলি বলছে আপনি হাসছেন, আপনি আসুন দেখি বন্দুকটা নিন, আপনি ফাটাতে পারেন কিনা। তিনি এগিয়ে গিয়ে এক আস্তে ঘিস্তে মনোসংযোগ করে ইচ্ছা শক্তি দিয়ে ভাসমান ডিমের খোলাগুলিকে একটা নয় পর পর 12টা ডিমের খোলা ফাটিয়ে দিচ্ছিলেন। ভাবতে পারো? কাজেই মনোসংযোগী হতে হবে, তোমাদের ইচ্ছা শক্তি জাগ্রত হবে। মনোসংযোগ করলে কি হয় এটা বলে আমি শেষ করে দিচ্ছি। মন শান্ত হয়, 2 একাগ্রতা বৃদ্ধি হয়। মনে রাখবে, খাতা থাকলে লিখে নিতে পারতে, এগুলো সবাই আদর্শ ছাত্র জীবনের মধ্যে পেয়ে যাবে। আদর্শ ছাত্র জীবন প্রত্যেকে কিনবে। আদর্শ দিদিমণিকেও বলছি, আদর্শ ছাত্র জীবন ছোট্ট বই এদেরকে দেবে, দেখবেন এদের ইচ্ছা শক্তি কত প্রবল হবে, মনোসংযোগ, আত্মবিশ্বাস, অধ্যবসায় এগুলো আস্তে আস্তে বাড়বে। তোমরা এখান থেকে সাইন করবে। মন শান্ত হয়, মন দিয়ে শোনা, কজন মনে রাখতে পারো দেখি। একাগ্রতা বৃদ্ধি পায়, স্মৃতিশক্তি বাড়ে, পড়াশোনা অপেক্ষাকৃত দ্রুত আয়ত্তে আসে, স্নায়ু স্নিগ্ধ ও সবল হয়, মানসিক শক্তি বৃদ্ধি পায়, চিন্তা শক্তি বাড়ে, সঠিক ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বাড়ে, আত্মবিশ্বাস বাড়ে, ইচ্ছা শক্তি বাড়ে, পবিত্রতা বাড়ে, বুদ্ধি নির্মল হয়, ভালো মন্দ বিচার শক্তি বৃদ্ধি পায়, ধৈর্য ও সহ্য শক্তি বাড়ে, চঞ্চলতা ও অস্থিরতা কমে, উদ্বেগ উৎকণ্ঠা কমে, পরীক্ষা ভীতি কমে। পরীক্ষার সময় ভয় হয় তো, আর মনোসংযোগ করলে পরীক্ষা ভীতি কমে। প্র্যাকটিস করবে, প্রত্যেকদিন প্র্যাকটিস করবে। আর ক্রোধ কমে, রাখবে না। ক্রোধে পাপ, ক্রোধে তাপ, ক্রোধে কুলক্ষয়, ক্রোধে সর্বনাশ হয়, ক্রোধে অপচয়। ক্রোধ আর হবে না, কাউকে প্রত্যেককে ভালোবাসবে। আর হতাশা কমে, যে আমার কিছু হবে না, তা নয়, তোমার সব হবে, তোমার মধ্যে সব আছে। বলেছেন না, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। তোমার মধ্যে আছে, এভরি সোল ইজ পটেনশিয়ালি ডিভাইন। তোমার মধ্যে দেবত্ব আছে, দেবত্বকে জাগ্রত করো। আর বলবো না, অনেক বলা হয়েছে, বলার অনেক কিছু ছিল। অপরকে আমি বলে দিচ্ছি, পরোপকারী ধর্ম, পরপীড়নী পাপ, শক্তি সাহসিকতায় ধর্ম, দুর্বলতা কাপুরুষতায় পাপ, স্বাধীনতায় ধর্ম, পরাধীনতায় পাপ, অপরকে ভালোবাসায় ধর্ম, অপরকে ঘৃণা করাই পাপ। ধন্যবাদ। ओम नमः श्री ज्योतिराजाय विवेकानंद सिंहाय सच्चित स्वरूपाय सामने আমি প্রথমে ঠাকুর মা এবং স্বামীজিকে প্রণাম জানাই। মঞ্চে উপবিষ্ট শ্রদ্ধেয় ডক্টর নারায়ণ চন্দ্র মাইতি মহাশয়কে শ্রদ্ধা জানাই। শ্রদ্ধা এই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মহাশয় সহ যে সমস্ত শিক্ষিকাগণ আছে সকলকে শ্রদ্ধা জানাই। সর্বোপরি আমার সামনে যে সমস্ত বোনেরা বসে আছে তোমাদের অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা জানাই। আমার কথা পুরো পেছন পর্যন্ত যাচ্ছে, তোমরা শুনতে পাচ্ছ? এর বেশি আমার আর বাড়বে না। লাস্টে এই ঘর শুনে যাচ্ছে, তোমরা লাস্টের দিকে শুনতে পাচ্ছ? এর থেকে জোরে আর বাড়বে। যাই হোক, আমি আমার বক্তব্য বলি। তোমরা চাইলে কয়েকজন এখানে চলে আসতে পারো, এখানে এসে বসতে পারো। তোমরা চাইলে কয়েকজন এখানে এসে বসতে পারো, এতটুকু করা যেতে পারে। একটু চুপ করে থাকো, মন দাও, দেখবে সব শুনতে পাবে। একটু মন দিয়ে বসো, দেখবে সব শুনতে পাবে। আমি আজকে যে বিষয় নিয়ে বলবো তা হলো ব্যক্তিত্ব বিকাশের উপায়, পার্সোনালিটি ডেভেলপমেন্ট। ব্যক্তিত্ব বিকাশ এই জিনিসটা আমাদের প্রত্যেকের জন্য প্রয়োজন হয়। ব্যক্তিত্বের বিকাশ ঘটানো কেন প্রয়োজন হয়? তোমরা সকলে চাও জীবনে প্রতিষ্ঠিত হতে, তোমাদের কথা সকলে শুনবে, তোমাদেরকে 10 জন শ্রদ্ধা করবে, তোমাদেরকে 10 জন অনুকরণ করবে, তাই তো? চাও তো তোমরা? এটা তোমরা সবাই চাও। অর্থাৎ তোমাদের কথা কেউ গুরুত্ব দিয়ে শুনুক। বাড়িতে মা বাবা ভাই বোন যারা আছে, বিদ্যালয়ের শিক্ষিকা, সকলেই মনোযোগ দিয়ে কথা শুনুন, এটা তোমরা চাও। তার জন্য আমাদের এই গুণগুলি অর্জন করার জন্য, সকলের প্রিয় পাত্র হয়ে ওঠার জন্য নিজের
ব্যক্তিত্বের বিকাশ ঘটানো দরকার, নিজের পার্সোনালিটি ডেভেলপ করা দরকার, যার জন্য আমাকে সমাজের 10 জন শ্রদ্ধা করবে। ডক্টর নারায়ণবাবুর কথা আমরা সবাই শুনছি, মনোযোগ দিয়ে শুনছি। কেন? তিনি সমাজের জন্য অনেক কাজ করেন। তিনি একটি কলেজের প্রাক্তন অধ্যাপক ছিলেন এবং প্রাক্তন অধ্যক্ষ ছিলেন। তো সমাজে অনেক অবদান আছে, তাই তার কথার মধ্যে একটা জোর আছে। এই যে এগুলি একদিনে কি গড়ে উঠেছে তা নয়, দিনের পর দিন এগুলি চেষ্টা করে করে ধীরে 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 আমাদের এইভাবে ডেভেলপ করতে হয়। একদিনে আমাদের কখনোই সম্ভব হয় না। এই যে পার্সোনালিটি ডেভেলপমেন্ট বা ব্যক্তিত্বের বিকাশ ঘটানোর জন্য আমাদের প্রথমে যে জিনিসটি প্রয়োজন তা হলো নেতিবাচক চিন্তাভাবনা মন থেকে সর্বপ্রকারে দূর করা। প্রথম কি প্রয়োজন? নেগেটিভ থিঙ্কিং, নেতিবাচক চিন্তাভাবনা দূর করা। তারপরে নেতিবাচক চিন্তাভাবনা আমরা যদি দূর করতে পারি, ধীরে 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 আমরা শক্তি পাবো, মনে আনন্দ পাবো যে কোনো কাজ করে। প্রত্যেকটা কাজের পেছনে আমরা একটা পজিটিভ দেখব। যেখানে যাব আমরা কিছু না কিছু খারাপ দিক ভালো দিক আমরা দেখতে পাবো প্রত্যেকটা কিছুর পেছনে, কিন্তু আমরা যেটা ভালো সেটা গ্রহণ করব। তাতে আমাদের কি হবে? মনে শক্তির সঞ্চার হবে, শক্তি বৃদ্ধি পাবে। তারপর আমাদের নিজের চিন্তা ভাবনাকে আরো উন্নত থেকে উন্নততর করা। দ্বিতীয় পয়েন্ট, এগুলি কিন্তু আমি পরে জিজ্ঞাসা করব। যারা মনোযোগ দিয়ে শুনে উত্তর দিতে পারবে তারা পুরস্কার পাবে, পুরস্কার এনেছি তোমাদের জন্য। প্রশ্ন থাকবে, উত্তর থাকবে। গরম পড়েছে বুঝতে পারছি, অনুষ্ঠানটি একটু দীর্ঘায়িত হচ্ছে, তারপরেও কয়েকটি কথা না বললে নয়। কিন্তু আমাদের মনে রাখতে হবে আরেকটি যে জিনিস, দুর্বলতা দূর করা। করোনার সময় কাকে সব থেকে বেশি আক্রমণ করেছে? করোনা কাদের? দুর্বল ব্যক্তিদের, যাদের ভিটামিন ডি, ভিটামিন সি ইত্যাদি, বি কমপ্লেক্স ইত্যাদির অভাব ছিল, তাদের আক্রমণ করেছে। তার জন্য ডাক্তার কি বলেছে? ভালো করে ভিটামিন খান, ডিম খান, সয়াবিন খান, ভিটামিন বি কমপ্লেক্স খান বা ইত্যাদি। এই জন্য ভিটামিন সি দেখছে তখন বাজারে অকাল পড়ে গেছে ভিটামিন সি ট্যাবলেটের, ভিটামিন সি খান ইত্যাদি নানা ধরনের কথা ডাক্তার তখন বলছিল, কারণ শক্তি বৃদ্ধি করার জন্য। যাদের যত বেশি শক্তি বৃদ্ধি হবে সে তত বেশি এই সমস্ত দুর্বলতা দূর করতে পারবে, তাকে এই সমস্ত সমাজের ছোটখাটো সমস্যাগুলি তাকে আক্রমণ করতে পারবে। নতুবা এই কোনো একটা পরীক্ষার খাতায় তোমরা যদি যেখানে 90 পাওয়ার কথা সেখানে হয়তো তোমরা পেলে 80, তখন তোমাদের মন ভেঙে যাবে। আজকাল বাচ্চারা আমরা দেখি অনেক সময় একটুটি আঘাত পেয়ে এমন এমন ঘটনা করে ফেলে, কারা করে? দুর্বলরা। তার জন্য যে পার্সোনালিটি ডেভেলপমেন্টের জন্য আমাদের দরকার দুর্বলতা দূর করা, আমাদের চিন্তা ভাবনাকে উন্নত করা। আমি যেখানে বসে আছি আমার কথাগুলি যদি শুভ হয়, আমার চিন্তা ভাবনা যদি শুভ হয়, ভালো চিন্তা ভাবনা যদি হয়, সেই ভালো চিন্তা ভাবনাটা আকাশে বাতাসে চারিদিকে মিশে যাচ্ছে। তার সাথে তোমাদের চিন্তা ভাবনা যদি আরো ভালো হয়, তোমার চিন্তা ভাবনাটাও আরো আকাশে বাতাসে মিশে যাচ্ছে। এমন করে করে আরো যদি 10 জনের চিন্তা ভাবনা যদি এমন একই যদি শুভ হয়, তাহলে এখানকার একটা পরিবেশটা একটা আলাদা, যে বিদ্যালয়ের পরিবেশটা একটা আলাদা হয়, শুভ চিন্তা হচ্ছে, সবাই তোমাদের মঙ্গল চিন্তা করছে। তার জন্য এখানে কি হচ্ছে? তার জন্য এখানে একটা ভালো মানুষ তৈরি হয়। দেখবে একজন মানুষ মন্দিরে গেলে আর হইচই করতে ইচ্ছা করে না। এখানে যেই ম্যাডামটা ক্লাসে চলে গেল, আর একটা পরের ইয়েটা আবার আসবে, এই যে মাঝে 5 মিনিট সময় হইচই করে পুরো ক্লাস উতাল পাতাল করে দাও তুমি, তাই তো?
করে তো নাকি? না চুপচাপ থাকো, হয়েছে করো। এই যে চিন্তা ভাবনা, এই যে এতক্ষণ আমরা করছি, কিন্তু একটা মন্দিরে গেলে তোমরা এই জিনিসটা করবে? করবে না। সেখানে তোমরা একা, কেউ তোমাদেরকে দিদিমণি আবার ওই বেত নিয়ে ঘুরছে না, লাঠি নিয়ে ঘুরছে না যে মারার জন্য। তাও মন্দিরে গেলে দেখবে যে চুপ করে বসে বসে ঠাকুরের কথা একটু ভাবতে ইচ্ছা করে, কারণ সেখানে সকলে একটা উন্নত চিন্তা ভাবনা সেখানে চিন্তা করছে, সকলে উন্নত চিন্তা করছে। তার জন্য আমাদের মনের মধ্যে কি হয়, একটা ভালো পরিবেশে যদি আমরা যাই, ভালো চিন্তাগুলি, ভালো ভালো জিনিসগুলো আমাদের মনে প্রবেশ করে। তার জন্য আমাদের দরকার কি চিন্তা ভাবনা উন্নত করা, আমাদের ভালো জায়গায় যাওয়ার প্রয়োজন। এমন পরিবেশে যাব যেখানে গেলে আমি আরো 10টা ভালো কথা শুনতে পাবো। এমন কোনো পরিবেশে যাব না যেখানে গেলে মা মেয়ে ঝগড়া করছে, সেখানে গিয়ে আমিও দুটো মার খেয়ে এলাম। এইগুলোকে আমি বেশি যাব না। অর্থাৎ ভালো ভালো পরিবেশে যেতে হবে, বাজে পরিবেশে নয়, সুস্থ পরিবেশে যেতে হবে। পার্সোনালিটি ডেভেলপমেন্টের জন্য এগুলিও প্রয়োজন। তারপরে প্রয়োজন তোমার জীবনে যত প্রকার নেগেটিভ জিনিস আছে, যেটা বললাম, নেতিবাচক চিন্তা দূর করতে হবে। পাশাপাশি তোমার মনকে শুদ্ধ করতে হবে। মন শুদ্ধ করার জন্য অনুকূল পরিবেশে তোমাকে যেতে হবে। মনকে শুদ্ধ করার জন্য আমাদের দুটি উপায় আছে, এক অন্তঃসোচ আর এক বহিঃসোচ। অন্তঃসোচ কি? অন্তঃসোচ হলো আমি খারাপ চিন্তা করব না, সবসময় ভালো চিন্তা করব। আর বহিঃসোচ কি? জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, আমার ঘর দৌড় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, এইগুলি আমাদের প্রয়োজন। তারপরে আমাদের যে জিনিসটি প্রয়োজন, আমাদের এই যে চিন্তা ভাবনার কৌশল, কিভাবে আমরা নিজেকে চিন্তা ভাবনা পরিবর্তন করব। একটা নদীতে, সমুদ্রে তোমরা গিয়েছ? কে কে গিয়েছ? হাত তুলতে দেখি। সমুদ্রে যাওয়ার পর দেখবে যখন জলরাশি আসে, জলরাশি আসার পরে ঢেউ এলো, ঢেউ আসার পরে তখন কি হয়, সেখানে পুরো সমান হয়ে যায়, বালি সমান হয়ে যায়। আবার তোমরা বাচ্চারা যখন ছুটে ছুটে সেখানে যখন যাচ্ছ, ছোট ছোট পায়ের ছাপ পড়ছে। আবার আমাদের মতো একজন বয়স্ক যখন যাচ্ছে, আরো গভীর পায়ের ছাপ পড়ছে। আর সেখানে যদি একজন হাতি যদি যায়, আরো গভীর পায়ের ছাপ পড়বে। এই যে তোমাদের জলের পায়ের ছাপ নষ্ট করার জন্য কি প্রয়োজন? একটা হালকা ঢেউ এলে এটা আবার সমান হয়ে যাবে বালি এসে। আর আমাদের মতো আমাদের মতো যারা বয়স্ক মানুষের পায়ের ছাপ নষ্ট করার জন্য কি প্রয়োজন? আরো জোরে ঢেউ আসা প্রয়োজন। আর একটা হাতির পায়ের দাগ মোছার জন্য প্রয়োজন আরো জোরে একটা ঢেউ, তাহলে এই ছাপটা পুরো যাবে। একটা না, দুটো তিনটে ঢেউ দিলে তারপর সেই গর্তটা আস্তে সমান হয়ে যাবে। অর্থাৎ আমাদের মনে, যার মনে যত তীব্র বেগ থাকবে, অর্থাৎ তীব্র জোর থাকবে, সে তত বেশি এই সমস্ত আমাদের পূর্ব জন্মে আমরা যা করে এসেছি, আমরা এখন যদি ভালো কিছু যদি করে থাকি, সেটার একটা ছাপ থাকে। এর আগের জন্মে যদি একটা ভালো কিছু, অনেকে দেখবে এই হঠাৎ করে এত সুন্দর, মাত্র 5-7 এত সুন্দর তবলা বাজাচ্ছে, গান করছে, অবাক হয়ে যায় আমরা। কেন? পূর্বজন্মে ভালো কিছু করে এসেছে, তার জন্য এখন খুব সুন্দর তবলা বাজাচ্ছে বা গান করছে বা সুন্দর ড্রয়িং করছে। মনে হয় যেন জন্ম থেকেই শিখে এসছে, কারণ তার পূর্বজন্মে এগুলো করার ছিল। তার জন্য আমাদের সংস্কারকে ভালো করার জন্য তীব্র শক্তি, নিজের চিন্তা ভাবনাকে, নিজের পার্সোনালিটি ডেভেলপমেন্ট করার জন্য, নিজের ব্যক্তিত্ব বিকাশের জন্য তীব্র জলের ঢেউ বা শক্তি প্রয়োজন। এইভাবে আমরা ধীরে 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 নিজের শক্তিকে আমরা বৃদ্ধি করতে পারি, ধীরে ধীরে নিজের চিন্তা ভাবনাকে আমরা উন্নত করতে পারি। আরেকটি জিনিস আমাদের প্রয়োজন, আবেগ প্রবণতা ত্যাগ করা। অত্যধিক আবেগ প্রবণতা, আমরা অনেক সময় কি করি, অত্যধিক আবেগ প্রবণ হয়ে উঠি। যেমন একটুতেই আমরা ভেঙে পড়ি, হায় রে আমার কি হবে গো, আমার আর কিছু হলো না। একটু কারো কি জ্বর এলো,
আর বাড়িতে কান্নাকাটি করে আর মা সারাক্ষণ মা কোথায় গেলে মাথায় জল দাও, সারাক্ষণ পাশে বসে থাকতে হচ্ছে। আবার এই যে একটু আগে বললাম অত্যাধিক আবেগ প্রবণতা থেকে আমাদের কি হয়, অনেক সময় আমরা নিজেকে ধ্বংস করে দেওয়ার রাস্তা আমরা বেছে নিই। এগুলি আমাদের ত্যাগ করতে হবে। গীতাতে বলেছে কি, সুখ দুঃখ যার কাছে সমান সেই হলো স্থিতপ্রজ্ঞ। একটু সুখে খুব আনন্দিত হয়ে পড়লাম, একটু সুখ হলো খুব আনন্দ করে নাচানাচি এমন কিছু করতে গেলাম, সেখানে মারামারি হয়ে গেল। সরস্বতী পূজার আর পরে বিসর্জনের সময় এমন নাচানাচি করতে গেলাম, সেখানে ধাক্কা লেগে এখানে হাত কেটে গেল, পা কেটে গেল, বা কোথাও কোথাও মারামারি হয়ে গেল। আবার একটু দুঃখ পেলাম, তাতে এমন একটা পরীক্ষা একটু মার্কস কম পেয়ে গেলাম, তাতে এমন ভাবে নিজে ভেঙে পড়লাম, এর পরের পরীক্ষা আরো খারাপ হয়ে গেল, নিজেকে ধ্বংস করে দিচ্ছি ধীরে ধীরে। এই যে অত্যন্ত আবেগ প্রবণতা দূর করতে হবে, এই জিনিসগুলি আমাদের মনে রাখতে হবে। তাহলে আমরা যে কথাগুলি বলেছি তার প্রশ্ন কি হলো, আমি যে কয়েকটি পয়েন্ট বলেছি, কি কি বলেছি কে বলতে পারবে? পয়েন্ট, প্রথম পয়েন্ট ধরে পড়া। হ্যাঁ দাঁড়াও, একজন দাঁড়াও, হ্যাঁ দাঁড়াও, তুমি দাঁড়াও। হ্যাঁ পয়েন্টগুলো বলো কি কি। ঠিক আছে, এদিকে চলে আসো। আর কে বলতে পারবে বলো তো, বলো। এক নম্বর হচ্ছে মন থেকে নেতিবাচক চিন্তা দূর করতে হবে, চিন্তা ভাবনাকে উন্নত করতে হবে এবং ভালো পরিবেশে থাকতে হবে। তারপরে হচ্ছে মনের জোর বাড়াতে হবে। এছাড়া হচ্ছে মনকে মানে অতিরিক্ত আবেগ প্রবণতা দূর করতে হবে, মনের দুর্বলতা দূর করতে হবে। আর কে বলতে পারবে? মন থেকে নেগেটিভ চিন্তা ভাবনা দূর করতে হবে এবং চিন্তা ভাবনা থেকে উন্নত মানের চিন্তা ভাবনা করতে হবে। 2, মনকে দুর্বল করা যাবে না। 3 অত্যাধিক আবেগ নিয়ন্ত্রণ করতে হবে, আবেগপ্রবণ হওয়া যাবে না। আর ভালো পরিবেশে সর্বদা থাকতে হবে এবং ঠিক আছে, আসো এদিকে। ক্লাস 9 এর একজন বলো তো। হ্যাঁ দাঁড়াও। ঠিক আছে, চলে আসো। যে আমি যে পয়েন্টগুলো বলেছি তার উপর একটা, যে কোনো একটা পয়েন্টের উপর একটু ব্যাখ্যা করো তো। না যে কোনো একজন, না তুমি চলে এসো, যে কোনো একজনে আমি যে পয়েন্টগুলো বলেছি তার উপর যে কোনো একটা বিস্তারিত একটু বলো। মনোসংযম বৃদ্ধির উপায় কি বলো তো? স্যার বলছিলেন মনোসংযম বৃদ্ধি, কেউ বলতে পারবে? আমি বলে নিও। হ্যাঁ তুমি ওটা স্যার বলেছে। বৃদ্ধি করলে কি কি হবে বলো, কি উপকার হবে? হ্যাঁ বলো বলো। না বৃদ্ধির ফলে কি হয় স্যার বলছে অনেকগুলো পয়েন্ট। ঠিক আছে, আর একটু ভালো করে শুনতে হবে, শোনাটা ঠিক কোথাও নেই, চলে আসো। আচ্ছা বলো তো, স্যার একটা গল্প বলেছিল একটু আগে, সেই গল্পটা কে বলতে পারবে? আচ্ছা যে কোনো একটা গল্প না, যে আগে প্রাইজ পেয়েছে সে হবে না, যে প্রাইজ পেয়েছে সে বাদ দিই। বলো।
নরেন্দ্রকে ভূগোলের ক্লাসে স্যার বেত দিয়ে মেরেছিল আর তিনি বারবার বলেছিলেন যে আমার ভুল হয়নি। তাই তিনি কেঁদেছিলেন এবং তিনি তার মার কাছে গিয়ে বলেছিলেন মাস্টার মশাই আমার মেরেছিল। আর তার মা ভুবনেশ্বরী দেবী বলেছিলেন বাচ্চা তোমার যদি না ভুল হয়ে থাকে তাহলে কি বা আসে যায়। ঠিক আছে, চলে আসো। সবসময় ধরে রাখ। আসল কথাটা হলো কি, সত্য তুমি জানো তুমি সত্য, এটাকে ধরে রাখ। বহুরূপে সম্মুখে এটা পুরো যে কোটেশনটা আছে ওটা কে বলতে পারবে? হাত তুলে তো কে বলতে পারবে? বহুরূপের সম্মুখে যে কোটেশনটা আছে ওটা পুরোটা আপনাকে বলতে বলিনি, কে বলতে পারবে পুরোটা? একটু আগে বলেছেন বাস্তব সব বললেন তোমাদেরকে। স্যার বলেছেন বহুরূপের সম্মুখে যে পুরো কোটেশনটা আছে, পুরো ভাব সম্প্রসারণ লাগবে না, পুরো কোটেশনটা বলো। স্বামীজির উক্তি বলো, কে বলতে পারবে? হ্যাঁ বলো, বলো। ধরে বলো। বলো বলো বলো। শুরু থেকে বলো, আগেরটা বলো। আচ্ছা আচ্ছা ম্যাডাম, আচ্ছা বসো। আচ্ছা ম্যাডাম কয়েকটা কোটেশন মাঝে মাঝে বলেছেন, তার মধ্যে যে কোনো একটা কোটেশন কেউ বলতে পারবে? বলো। সত্যের জন্য সব কিছু ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায়। হ্যাঁ, আর একজন না এটা এই প্রশ্ন না, আমি নতুন প্রশ্ন করবো। ক্লাস 10 এর কেউ বলবে? শ্রীরামকৃষ্ণদেব কত সালে কোথায় জন্মগ্রহণ করেন? ক্লাস 10 একটা রিপ্লাই দেন। ক্লাস 10 এর কেউ আছো? হ্যাঁ বলো, শ্রীরামকৃষ্ণদেব কত সালে কোথায় জন্মগ্রহণ করেন? শ্রীমা শারদা, নিচের দিকে কেউ বলতে পারবে? নিচের ক্লাসে শ্রীরামকৃষ্ণদেব কত সালে কোথায় জন্মগ্রহণ করেন? হ্যাঁ কত সালে? ছয় ফাল্গুন 1242 শতাব্দী। এদিকে তাকাও, এদিকে। এক মিনিট ধরে দাঁড়ান বইটা। ঠিক আছে।